আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছে। অনুশীলনী 1.2 এর নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমরা ইতিমধ্যে এই অধ্যায়ের 2টা সৃজনশীল শেষ করেছি। আজকে আমাদের শেষ তথা তৃতীয় সৃজনশীল। এই সৃজনশীলটা শেষের করার মাধ্যমে আমরা এই অধ্যায়ের যে 3টা সৃজনশীল করলাম বা করব, এই দ্বারাই কিন্তু এই অধ্যায় থেকে যত ধরনের সৃজনশীল আসতে পারে তোমাদের পরীক্ষায় সবগুলো ইনশাআল্লাহ কভার হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। আমাদের উদ্দীপকে বলছে 1, 3, 4, 8, 0, 7 কয়েকটি সংখ্যা। কয়েকটি সংখ্যা এখানে দিয়েছে, 6টি সংখ্যা দিয়েছে। আমাদের কতে বলছে কি, উপরে প্রদত্ত সংখ্যাগুলো হতে মৌলিক ও যৌগিক সংখ্যাগুলো আলাদা করো। আমরা কিন্তু অলরেডি জানি যে মৌলিক আর যৌগিক সংখ্যা কাকে বলে। মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। আর যৌগিক সংখ্যা কি, যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা নিজে ছাড়াও আরো অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায়। তাহলে আমরা এখন দেখি এখানে যে 6টি অঙ্ক আমাদের দিয়েছে, তার মধ্যে এই দেখো 0 আর এই দেখো 1, এরা কিন্তু মৌলিকও নয় যৌগিকও নয়। 0 এবং 1 মৌলিক সংখ্যাও নয় যৌগিক সংখ্যাও নয়, এরা দুটো পূর্ণ সংখ্যা। তাহলে আমাদের এই যে মৌলিক সংখ্যার মধ্যেও 0 1 আসবে না, যৌগিক সংখ্যার মধ্যে 0 আর 1 আসবে না। এই দুইটা বাদে বাকি যে 1টা 2টা 3টা 4টা আমাদের অঙ্ক আছে, এই 4টে অঙ্ক থেকে আমাদের মৌলিক অঙ্ক আসবে আর যৌগিক অঙ্ক আসবে। এখন আমরা দেখি এই 4টে অঙ্কের মধ্যে দেখো 3 আর 7 এই দুইটা হচ্ছে মৌলিক অঙ্ক, আর 4 আর 8 হচ্ছে যৌগিক। তাহলে আমরা জাস্ট এটাই লিখবো যে মৌলিক উপরে প্রদত্ত সংখ্যাগুলো হতে মৌলিক অঙ্ক হচ্ছে 3 আর 7 আর যৌগিক হচ্ছে 4 আর 8। তাহলে আমরা প্রথমে লিখতে পারি যে প্রদত্ত অঙ্ক সমূহ। ওকে, প্রদত্ত অঙ্ক সমূহ কি কি অঙ্ক আমাদের দেওয়া আছে দেখো, 1, 3, 4, 8, 0 এবং 7। তাহলে এখানে 1 এবং 0 বাদ যাবে, তাই না? কারণ এরা মৌলিকও নয় যৌগিকও নয়। এই কথাটা আমরা লিখব। এখানে 1 ও 0 মৌলিক সংখ্যাও নয় এবং যৌগিক সংখ্যাও নয়। তাহলে এখন আমাদের কি লিখতে হবে, মৌলিক সংখ্যা কোনগুলো, তাই না? আমাদের লিখতে হবে যথায়েব মৌলিক অথবা প্রদত্ত অঙ্কের মধ্যে মৌলিক সংখ্যা, যেটাই লিখুন না কেন, মৌলিক সংখ্যা সমান সমান 3 আর 7, আর যৌগিক সংখ্যা কত কত আছে, 4 8। এখানে এবং দিলে আমার মনে হয় সবচেয়ে ভালো হয়, যেহেতু দুইটি সংখ্যা। ওকে, তাহলে আশা করি এটা তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো ক নম্বরটি, যে মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা আমরা কিভাবে আইডেন্টিফাই করলাম। ওকে, এবার দেখি আমরা খ নম্বর আমাদের কি বলছে। দেখো কত বলছে, প্রদত্ত সংখ্যাগুলো দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা যাচাই করে। তার মানে এই যে অঙ্কগুলো দিয়েছে, এই অঙ্কগুলো দ্বারা একটা ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে হবে, সেই ক্ষুদ্রতম সংখ্যা 3 দ্বারা বিভাজ্য কিনা সেটা দেখতে হবে। ওকে, তাহলে প্রদত্ত অঙ্ক সমূহ আমরা এটা ঠিক আছে। এবার আমরা লিখতে পারি কি, অঙ্কগুলো দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা। লিখি যে অঙ্কগুলো দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা। ওকে, ক্ষুদ্রতম সংখ্যা তাহলে ছোট থেকে বড় ক্রমে সাজাতে হবে। সত্য হচ্ছে 0 প্রথমে বসতে পারবে না, তো 0-এর পরে ছোট সংখ্যা কোনটি সেটি আগে বসবে, তারপরে 0, তারপরে ছোট থেকে বড় ক্রমে। তাহলে প্রথমে আসবে দেখো 1, তারপরে 0, তারপরে 3, তারপরে 4, তারপরে 7, তারপরে 8। এটাই হচ্ছে আমরা ক্ষুদ্রতম সংখ্যা এই অঙ্কগুলো দ্বারা গঠন করলাম। এখন আমাদের বলছে কি, এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা যাচাই করতে হবে। 3 দ্বারা বিভাজ্যতার সূত্র কি, এই সংখ্যার অঙ্কগুলা যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে, তাই না? তাহলে এই কথাটা আমরা লিখতে পারি যে আমরা জানি
কোনো সংখ্যার অঙ্ক গুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হয়, তাই না? তাহলে এখন আমরা লিখতে পারি অতএব ক্ষুদ্রতম সংখ্যার অঙ্কগুলোর যোগফল। এই যে ক্ষুদ্রতম সংখ্যা আমরা নির্ণয় করলাম, এর অঙ্কগুলোর যোগফল আমরা করে দেখি। কি আছে? 1 যোগ 0 যোগ 3 যোগ 7 যোগ 8, 4 আছে, সরি, 4 যোগ 7 যোগ 8। তাহলে যোগফল কত হচ্ছে দেখো, 8 7 15, 15 আর 4 19, 19 আর 3 22, 22 আর 1 23। ওকে, হচ্ছে 23। 23 কি আসলে 4 দ্বারা 3 দ্বারা বিভাজ্য? বিভাজ্য নয়। তাহলে আমরা লিখতে পারি কি 23 যা 3 দ্বারা বিভাজ্য নয়। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা কিভাবে এটা বের করলাম যে 3 দ্বারা বিভাজ্য কিনা। যেহেতু এদের যোগফল আসছে 8 7 15 19, 3 22 আর 1 23। 23 তো 3 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা নয়, তাহলে এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে না। এই কথাটা আমরা এখন লিখব। তাহলে লিখব কি, অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি, অথবা এই ক্ষুদ্রতম সংখ্যার জায়গায় তুমি এটাও লিখতে পারো, অতএব এত সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ওকে, আমরা এবার গ নম্বরটি দেখি। গটার মধ্যে বলছে প্রদত্ত সংখ্যাগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যার, তার মানে এখন এই সংখ্যাগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা গঠন করতে হবে এই অঙ্কগুলো দ্বারা। সেই বৃহত্তম সংখ্যা যে শূন্য যেখানে হবে, তার মানে আমরা বুঝলাম যেহেতু বৃহত্তম সংখ্যা গঠন করতে হবে তাহলে শূন্য সবার শেষে হবে, তাই না? তো শূন্যের স্থানে কোন কোন অঙ্ক বসালে দেখো সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। এখন এখানে কিন্তু আমরা অলরেডি এখান থেকে অ্যান্সার পেয়ে যাচ্ছি। কারণ কি? কারণ তুমি একে ক্ষুদ্রতম বানাইছি, এখন যদি বৃহত্তমও করি অঙ্কগুলা তো চেঞ্জ হচ্ছে না, এই অঙ্কগুলাই তো থাকতেছে, এই অঙ্কগুলার যোগফল তো 23ই হবে, তাই না? তার মানে শূন্য শুধু শেষে যাবে, বাকি কি হবে? 8 7 4 3 1 0, শূন্য শেষে যাবে, তাহলে অঙ্কগুলোর যোগফল কিন্তু 23ই হচ্ছে। তাহলে দেখো কত কত বসালে শূন্যর জায়গায় 23 এর পরের সংখ্যা কত? 24, তাই না? 24 হলে 3 দ্বারা বিভাজ্য, তাহলে 1 নেওয়া যেতে পারে। আবার 24 এর পরে কত? 27, 27 বানাইতে গেলে 23 আছে, 4 নেওয়া যেতে পারে। আবার 27 এর পরের সংখ্যা কত? 30, 30 বানাইতে গেলে কত? 7 নেওয়া যেতে পারে। 30 এর পরে 33, 33 বানাইতে গেলে কিন্তু 10 লাগবে, তাই না? 23 আছে যেহেতু 10 তো নেওয়া যাবে না, তার মানে এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা নিতে হবে। তাহলে নেওয়া যেতে পারে 1 4 7। আমরা একটু দেখি ওটা, ঠিক আছে? আমরা কিন্তু অলরেডি অ্যান্সার জেনে ফেলেছি। তাহলে আমাদের প্রদত্ত অঙ্কসমূহ ঠিক আছে, এখন আমরা শুধু বৃহত্তম সংখ্যা গঠন করব। লিখতে পারি কি অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা। অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা। বৃহত্তম সংখ্যা কি হবে? ছোট থেকে বড় থেকে ছোট হবে। তাহলে সবচেয়ে বড় সংখ্যা 8, তারপরে 7, তারপরে 4, তারপরে 3, তারপরে 1, তারপরে 0। ওকে, এখন আমরা কি করব? এর যোগ করব, তাই না? যোগ করলে কিন্তু 23ই আসবে অঙ্কগুলোর যোগফল। তাহলে আমরা দেখি অঙ্কগুলোর যোগফল। সমান সমান কত? 8 যোগ 7 যোগ 4 যোগ 3 যোগ 1 যোগ 0 সমান সমান কত আসতেছে দেখো? 8 7 15 4 19 23 22 23, তার মানে একই হবে যোগফল যেহেতু অঙ্কগুলো একই আছে। তাহলে 23 যা 3 দ্বারা বিভাজ্য নয়। এখন 23-এর পরে কোন কোন সংখ্যা আমরা নিতে পারি? 23-এর পরে 24 নিতে পারি, 27 নিতে পারি, 30 নিতে পারি,
33 নিতে পারি। 33 আমরা নিতে পারবো না। কেন পারবো না? কারণ 23 আছে। 33 বানাইতে গেলে কত লাগবে? 10। তাহলে শূন্যর জায়গায় আমার কত বসাতে হবে দেখো তো? 10 বসাইতে হবে 33 বানাইতে গেলে। এখানে তো এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে। তাহলে এটা তো 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। 10 আমি নিতে পারবো না। তাহলে আমরা লিখতে পারি যে 23 এর পরবর্তী 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কত আছে? 24, 27, 30। এইগুলো আমি নিতে পারবো। কেন নিতে পারবো? আশা করি বুঝতে পেরেছো। কারণ 24 নিতে গেলে আমার এর সাথে যোগ করা লাগবে 1। তার মানে শূন্যর জায়গায় আমার কত বসানো লাগবে? 1। 27 বানাইতে গেলে আমার আছে 23, লাগবে কত? 4। তাহলে শূন্যর জায়গায় আমরা কত বানাইতে পারবো? 4। 30 হতে গেলে 30 বানাতে গেলে আমার আছে 23, তাহলে লাগবে কত? 7। শূন্য জায়গায় আমার 7 বসাতে হবে। কিন্তু 33 নিতে গেলে আমার আছে 23, 33 থেকে 23 বাদ দিলে 10, তাহলে শূন্য জায়গায় 10 বসানো যাবে না, যেহেতু 2 অঙ্ক বিশিষ্ট। তাহলে এই সংখ্যাগুলো আমি নিতে পারবো, এই সংখ্যাগুলো আমি বানাতে পারবো। এই সংখ্যাগুলো বানাইতে গেলে আমার শূন্য জায়গায় যা যা বসানো দরকার সেটা আমি বসাবো। ওকে, সংখ্যাগুলো এত। তাহলে অতএব সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হতে গেলে শূন্য এর স্থানে বসবে যথাক্রমে কি কি বসবে দেখো তো? 23 বানাতে গেলে 1, আমরা একটু বিয়োগ করে দেখাই। 24 মাইনাস 23, কমা 27 মাইনাস 23 ও 30 মাইনাস 23। কেন মাইনাস করলাম? যেহেতু আমার 24 বানাইতে হবে, তাহলে আমার আছে 23, এদের যোগফল। তাহলে 24 থেকে 23 বাদ দিলে আমার লাগবে কত? 1। তাহলে 24 বানাইতে গেলে আমার 1 লাগবে। 27 বানাইতে গেলে কত লাগবে? আর 30 বানাইতে গেলে কত লাগবে? তাহলে সমান সমান 1, এখানে কত লাগবে? 4 ও 7। তাহলে সংখ্যাটি কি যদি 3 দ্বারা বিভাজ্য হতে গেলে শূন্যের স্থানে আমরা বসাতে পারবো কি কি? 1 বসাইতে পারবো, 4 বসাইতে পারবো আর 7 বসাইতে পারবো। তাহলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তাহলে এখানে আমরা অ্যান্সার এখানেও লিখতে পারি, অথবা এক লাইন আমরা বেশি লিখতে পারি। অতএব নির্ণেয় শূন্য এর স্থানে 1, 4 অথবা 7 বসালে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। এই কথাটা না লিখলেও, শুধু এখানে অ্যান্সার লিখলেও হয়ে যেত, কারণ আমরা অলরেডি বের করে ফেলেছি, তাই না, যে কি কি বসাতে হবে। তাহলে আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। আমরা এই যে টোটাল 3টি ক্লাসে 3টি সৃজনশীল নিয়ে আলোচনা করলাম। তোমরা যদি ভালোভাবে বুঝে থাকো, আমি কনফিডেন্ট যে তোমরা বুঝেছো, এবং এই অধ্যায় থেকে ইনশাআল্লাহ যে ধরনের কোশ্চেনই আসুক তোমরা এখন খুব সহজেই সলভ করতে পারবে। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা আরেকটা ক্লাস নিব এই অধ্যায়ের উপরে, সেটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উপরে। কারণ তোমরা জানো তোমাদের নতুন সিলেবাসে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন যোগ হয়েছে, যে টোটাল 20 মার্কসের সংক্ষিপ্ত প্রশ্ন আসবে। 10টি, 10 দুগুণা 1 মার্কসে, সরি, এক একটা কোশ্চেনে 2 মার্কস করে, তার মানে 10 দুগুণা 20 মার্কস। এই জন্য আমরা প্রতিটা অধ্যায় শেষ হয়ে গেলে অধ্যায় ভিত্তিক আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করব, যেগুলো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষা আসার মতো। তো দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী সংক্ষিপ্ত ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।